সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 মহামারীর কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা কলেজ ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন। আজ আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যা তোমাদের জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস। কারণ তোমরা জানো এই প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং আমরা প্রাণীকুল যারা উদ্ভিদের উপর নির্ভরশীল তারা এই খাদ্যে গ্রহণ করি। অতএব টোটাল জীবজগৎ এর অস্তিত্ব রক্ষার জন্য এই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে সালোক সংশ্লেষণ করতে যে বিষয়গুলো আলোচনা করব, প্রথমে যাব সালোক সংশ্লেষণ কি, তারপর সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ সমূহ কি কি, এরপর যাব সালোক সংশ্লেষণের সমীকরণ, সালোক সংশ্লেষণের অঙ্গ, সালোক সংশ্লেষণের পিগমেন্ট সমূহ, ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস ইত্যাদি। সালোক সংশ্লেষণ ইংরেজি শব্দ ফটোসিনথেসিস, যা দুইটি গ্রিক শব্দ ফটো এবং সিনথেসিস এর সমন্বয়ে গঠিত। ফটো শব্দের অর্থ হলো আলো আর সিনথেসিস শব্দের অর্থ হলো সংশ্লেষণ। অর্থাৎ ফটোসিনথেসিস শব্দটার অর্থ দাঁড়ায় আলোক সংশ্লেষণ, যাকে আমরা বাংলায় বলে থাকি সালোক সংশ্লেষণ। আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করা, উৎপন্ন করা প্রক্রিয়ায় মূলত ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস তোমরা ক্লাস 9-এ দশম শ্রেণীতে ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণের সংজ্ঞা পড়ে আসছো ছোট আকারে। সেটা হলো যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে একটু বড় আকারে সংজ্ঞাটা দেখতে পাবে। সালোক সংশ্লেষণ কি এটা বলতে গেলে আমরা বলবো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার কোষস্থ ক্লোরোফিল কে কাজে লাগে সূর্যালোকের উপস্থিতিতে এটিপি এবং এনএডিপি হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং এই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে গ্লুকোজ তথা শর্করা তৈরি করে উপজাত হিসেবে অক্সিজেন বের করে দেয়, তাকে আমরা সালোক সংশ্লেষণ বলবো। সালোক সংশ্লেষণের সংজ্ঞাটি আমি আরেকবার বলতেছি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার কোষস্থ ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে এটিপি ও এনএডিপি হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন আয়ন নামক রাসায়নিক শক্তি উৎপন্ন করে। এই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে কার্বোহাইড্রেট তথা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে আমরা সালোক সংশ্লেষণ বলবো। সালোক সংশ্লেষণের সংজ্ঞা থেকে প্রক্রিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় এটিপি এবং এনএডিপি তৈরি, আর এই এটিপি এনএডিপিকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে গ্লুকোজ তথা কার্বোহাইড্রেট তৈরি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে প্রয়োজনীয় উপকরণ 4টি। 1 নাম্বার কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল। এখন আমরা যাব সালোক সংশ্লেষণের সমীকরণ। সালোক সংশ্লেষণের সমীকরণ আমি পাশে একটা সালোক সংশ্লেষণের সমীকরণ লিখেছি বোর্ডের উপরের দিকে, তো এদিকে একটু খেয়াল করো। এর সমীকরণে 4টে উপকরণ
কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল। এর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে পানি হতে অক্সিজেন মুক্ত হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে গ্লুকোজ তথা কার্বোহাইড্রেট তৈরি হয়েছে। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এক্ষেত্রে উৎপন্ন অক্সিজেন পানি হতে আসছে। আবার নিচে আরেকটি সমীকরণ লেখা আছে, একটু খেয়াল করো, যেটা কার্বন ডাইঅক্সাইড, পানি, ডু মানে সূর্যালোক, ক্লোরোফিল, গ্লুকোজ এবং অক্সিজেন। এখন দুইটা সমীকরণের কোন সমীকরণটি সঠিক বলে তুমি মনে করো? তোমাদের কাছে আমার প্রশ্ন। হয়তো কেউ প্রথম সমীকরণটি অথবা কেউ দ্বিতীয় সমীকরণটিকে সঠিক বলবে। আসলে রাসায়নিক সমীকরণ কখনোই দুইটা সঠিক হয় না, তোমরা জানো, কেমিস্ট্রিতে পড়েছো। এখন দেখো কোনটা সঠিক। আমি বললাম 1 নম্বর সমীকরণটি সঠিক। কেন? আমি বললাম 2 নম্বরটি সঠিক, বা কেন? এর জবাবে আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় তা পানির ভাঙ্গনের ফলে। তাহলে 1 অণু পানিকে ভাঙলে আমরা জানি 1/2 অণু অক্সিজেন উৎপন্ন হয়। সেক্ষেত্রে প্রথম সমীকরণে খেয়াল করো 12 অণু পানি ব্যবহার করা হয়েছে, যার থেকে আমরা 6 অণু অক্সিজেন পেয়েছি। এ কারণে এই সমীকরণটাতে 12 অণু পানি ব্যবহার করা হয়েছে। অপরদিকে দ্বিতীয় সমীকরণটা খেয়াল করো, যেখানে দেখা যায় আমরা 6 অণু পানি ব্যবহার করেছি, 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে। কিন্তু 6 অণু পানি থেকে কখনোই 6 অণু অক্সিজেন উৎপন্ন হয় না, কারণ আমরা আগেই জেনেছি 1 অণু পানিকে ভাঙলে 1/2 অণু অক্সিজেন উৎপন্ন হয়। 6 অণু পানিকে ভাঙলে এখানে উৎপন্ন হবে 3 অণু অক্সিজেন। তাহলে 3 অণু অক্সিজেন উৎপন্ন হলে সমীকরণের সমতা বিন্যাস হয় না। এটাও আমরা জানি রাসায়নিক সমীকরণের সমতা বিন্যাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় সমীকরণটাকে আমরা সঠিক বলে বিবেচনা করব না, এবং 1 নম্বর সমীকরণটাই সঠিক। ক্লিয়ার কিনা? তোমাদের ভাইভাতে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হবে, সালোক সংশ্লেষ সমীকরণ লেখো, এবং লেখলে এখানে 12 অণু পানি কেন ব্যবহার করছো এই প্রশ্নের জবাব চাবে। তখন তোমরা বলবা আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি। 1 অণু পানিকে ভাঙলে 1/2 অণু অক্সিজেন উৎপন্ন হয়, অতএব এখানে 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে, 12 অণু পানি ব্যবহার করা হয়েছে। এ কারণে এই সমীকরণে 12 অণু পানি ব্যবহার করা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইভা বোর্ডের জন্য। এর পরবর্তীতে আমরা যাব সালোক সংশ্লেষের অঙ্গ। সালোক সংশ্লেষ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে। আমরা জানি সবুজ উদ্ভিদে কোষে থাকে ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুর মধ্যে থাকে ক্লোরোফিল। সেই ক্লোরোফিল তথা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে থাইলাকয়েড। থাইলাকয়েডের মধ্যেই সালোক সংশ্লেষণ ক্রিয়া সংঘটিত হয়ে থাকে। এর পরবর্তী টপিকস সালোক সংশ্লেষণের পিগমেন্ট সমূহ। পিগমেন্ট বাংলা রঞ্জক পদার্থ। সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিগমেন্ট রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল। তবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার রঞ্জক পদার্থগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করব। 1 নম্বর রঞ্জক ক্লোরোফিল, 2 নম্বর ক্যারোটিনয়েডস, 3 নম্বর ফাইকোবিলিনস। ক্লোরোফিল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান পিগমেন্ট। ক্লোরোফিল উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে থাকে, যা সবুজ বর্ণের। ক্লোরোফিল আছে বিভিন্ন ধরনের, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। তবে সালোক সংশ্লেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্লোরোফিল এ পিগমেন্ট। 2 নম্বর ক্যারোটিনয়েডস। যে সমস্ত উদ্ভিদে বর্ণ সবুজ নয়, ক্লোরোফিল নেই, তাদের ক্ষেত্রে ক্যারোটিনয়েডস নামক পিগমেন্ট এর কারণে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে থাকে। ক্যারোটিনয়েডস মূলত ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই 2টা পিগমেন্টের সমন্বয়ে গঠিত। 3 নম্বর পিগমেন্ট হলো ফাইকোবিলিনস, যা ফাইকোসায়ানিন, ফাইকোইরাইটিন নামক পিগমেন্ট
এর সমন্বয়ে গঠিত। কিছু সায়ানোব্যাকটেরিয়া লোহিত শৈবালের মধ্যে এই ধরনের পিগমেন্ট থাকে এবং এই ফাইকোগুলিস নামক পিগমেন্টের মাধ্যমে তাদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার 4টা উপকরণের এক নম্বর উপকরণ আমরা পিগমেন্ট তথা ক্লোরোফিল আলোচনা করলাম। এখন আমরা যাব সালোকসংশ্লেষণের দ্বিতীয় উপকরণ হলো আলো তথা সূর্যালো। আমরা সংজ্ঞায় সমীকরণে বলেছি আলো তথা সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে আলোর ব্যাপারে কিছু কোশ্চেন আছে, প্রশ্ন আছে যা তোমাদের বেসিক জানা থাকা দরকার। পরীক্ষায় আসবে না, বোর্ড অ্যাডমিশন টেস্টে তোমাদের প্রয়োজন আছে। আলোর সম্পর্কে তোমরা জানো আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য 390 হতে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি পৃথিবীতে আসে পৌঁছায়, যা আমরা দেখতে পাই। এর মধ্যে বিভিন্ন বর্ণ, 7টা বর্ণ আছে। এই 7টা বর্ণের মধ্যে লাল বর্ণের আলোকরশ্মি সালোকসংশ্লেষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোর থেকে আলোর ফোটন কণা গ্রহণ করে সালোকসংশ্লেষণের প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। ফোটন কণা কি এ বিষয়ে তোমাদের একটু জানা থাকা দরকার। সূর্যের উত্তপ্ত কেন্দ্রে প্রতিনিয়ত হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হওয়ার সময় যে শক্তি বিকিরিত হয় সেই শক্তিকে বলা হয় ফোটন কণা। উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় আলো থেকে এই ফোটন কণায় গ্রহণ করে, যা বিক্রিয়া কেন্দ্রে নিয়ে যায়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার এর পরবর্তীতে আরেকটি টপিক আমরা একটু জানবো, যেটা হলো ফটো সিস্টেম। ফটো সিস্টেম, যার অপর নাম পিগমেন্ট সিস্টেম। ফটো সিস্টেম কি সংজ্ঞাটা একটু খেয়াল করো। ক্লোরোফিল অণু তার চতুর্দিকে ইলেকট্রন গ্রহীতা। ক্লোরোফিল অণু তার চতুর্দিকে ইলেকট্রন গ্রহীতা মিলিত হয়ে যে ইউনিট গঠিত হয় যার নাম ফটো সিস্টেম তথা পিএস, পিগমেন্ট সিস্টেম। ক্লোরোফিল অণু এর চতুর্দিকে ইলেকট্রন ঘিরে থাকে। ইলেকট্রন গ্রহণ করতে পারে এরকম পদার্থ ফেরোডেক্সিন, প্লাস্টোকোনিন, সাইটোক্রোম, বিভিন্ন পদার্থ। এটা মিলিত হয়ে যেটা গঠিত হলো তার নাম ফটো সিস্টেম তথা পিগমেন্ট সিস্টেম। ফটো সিস্টেম তথা পিগমেন্ট সিস্টেম আছে দুই ধরনের, একটা পিগমেন্ট সিস্টেম 1 আর একটা পিগমেন্ট সিস্টেম 2। পিগমেন্ট সিস্টেম 1 এর মধ্যে যা থাকে খেয়াল করো। এর মধ্যে থাকে ক্লোরোফিল এ 683, থাকে ক্যারোটিন, থাকে জ্যান্থোফিল, থাকে P700। পিগমেন্ট সিস্টেম 2 যার মধ্যে থাকে ক্লোরোফিল এ 673, ক্লোরোফিল বি এবং P680। তোমাদের প্রশ্ন থাকতে পারে ক্লোরোফিল এ 683, 73, 700, 680 এগুলা কি? এগুলো আসলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ক্লোরোফিল অণু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করতে পারে। যে সমস্ত ক্লোরোফিল এ অণু 683 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে তাদেরকে আমরা বলবো ক্লোরোফিল এ 683। এরকম কিছু ক্লোরোফিল এ অণু আছে যারা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করতে পারে, যার কারণে একে আমরা বলবো P700। এরকম যে সমস্ত ক্লোরোফিল এ অণু 683 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে তাদেরকে বলবো ক্লোরোফিল এ 673। কিছু ক্লোরোফিল এ অণু আছে যারা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করতে পারে, তাদের ক্ষেত্রে আমরা লিখব P680। এই ফটো সিস্টেম দুই ধরনের, যা 1 এবং 2 আমরা এ সম্পর্কে জানলাম। এরপরে 3 নম্বর উপকরণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পানি।
পানি উদ্ভিদ মূলরূপের সাহায্যে মাটি থেকে অবিশ্রাম প্রক্রিয়া গ্রহণ করে, তোমরা জানো এটা 3 নম্বর উপকরণ। 4 নম্বর উপকরণ হলো কার্বন ডাইঅক্সাইড, যা উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে থাকে এবং কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে গ্লুকোজ তৈরি হয়ে থাকে। যাই হোক, সালোকসংশ্লেষণের উপকরণ 4টি সম্পর্কে আমরা ডিটেলস জানলাম। এক্ষেত্রে একটা টপিক আমাদের জানা থাকা দরকার, তোমরা আলোক পর্যায়ে পড়তে যে জানবা, তবে তার আগে আমি একটু বলে দিচ্ছি পানির সালোক বিভাজন কি। এই টপিকসটা পানির সালোক বিভাজনের সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করো, যাকে ইংরেজিতে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোলাইসিস অফ ওয়াটার মানে সূর্যালোকের উপস্থিতিতে পানি ভেঙে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই পানি বাঙ্গনের এই প্রক্রিয়াকে বলা হয় পানির সালোক বিভাজন, যার নাম ফটোলাইসিস অফ ওয়াটার। এক্ষেত্রে দেখো পানি বাঙ্গনের ফলে হাফ অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে, যা আমরা আগে এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল, ক্রিয়া কৌশল সম্পর্কে পড়ব। তবে একটু বলে দেই, আজকে 1905 সালে ব্ল্যাকম্যান নামক বিজ্ঞানী টোটাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে 2টা পর্যায়ে ভাগ করেছে। একটা পর্যায় আলোক নির্ভর অধ্যায় তথা পর্যায়, আর একটা হলো আলোক নিরপেক্ষ অধ্যায়, যাকে পূর্বে অন্ধকার পর্যায় বলা হতো। এই 2টা পর্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা আগামী ক্লাসে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ।